আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। জুবায়ের একাডেমির পক্ষ থেকে আমি জুবায়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ মূলত আমরা একটা কোশ্চেন অ্যান্ড আনসার সেশন নিয়ে কথা বলবো। আমরা মাঝে মাঝে গ্রুপে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকি, যাদের এসইও সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে তারা সাধারণত সেখানে কমেন্ট করে এবং তার ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করা হয়। তো আজকে তেমন কিছুই প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তো আজকে মূলত বেশ গুরুত্বপূর্ণ টপিকে বলা চলে যে ভালো ভালো প্রশ্ন এখানে আসছে। আমরা চেষ্টা করব যে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আশা করছি আমাদের সাথে থাকবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পারভিন আক্তার বলেছে, ভাইয়া অ্যামাজন এবং ইবে প্রোডাক্টের টাইটেল কিভাবে অপটিমাইজ করব সে সম্পর্কে একটা ভিডিও দিলে অনেক উপকৃত হব। তো এখানে যতদূর বোঝা যাচ্ছে যে অ্যামাজন এবং ইবের টাইটেল অপটিমাইজ করাকে সে বুঝিয়েছে। আসলে অ্যামাজন অনেক সময় আমরা যে অ্যাফিলিয়েট করি আমাদের ওয়েবসাইটে টাইটেল অপটিমাইজ, এবং ধরা যায় যে মার্কেট প্লেস বলতে যে স্টোরগুলোর টাইটেল অপটিমাইজ, দুইটা আসলে দুই ব্যাপার। তো আমি যতদূর বুঝতে পারছি যে হয়তোবা এমন হতে পারে যে তার একটা অ্যামাজনে বা একটা ইবেতে স্টোর আছে, অথবা এটা হতে পারে সে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আসলে এখানে উনি যে প্রশ্নটা করেছে তার ভিত্তিতে বলতে হচ্ছে যে আসলে টাইটেল অপটিমাইজেশন এই বিষয়টা খুবই জটিল একটা বিষয়। আমরা সাধারণত সবাইকে পরামর্শ দিই এবং বিভিন্ন এক্সপার্টরাও বলে থাকেন যে টাইটেল অপটিমাইজ করার জন্য একটু বেশি নজর দেওয়ার জন্য, অর্থাৎ যে টাইটেলগুলো মানুষের মনে ধরবে, অর্থাৎ এমন ধরনের টাইটেল আপনাকে দিতে হবে তাতে যেন একজন ভিজিটর সেই টাইটেলটা দেখে যেন খুব সহজেই সেই টাইটেলটাতে ক্লিক করে। তো একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় দেখা যায় যে যারা গুগলের 1, 2, 3 পেজে পজিশনগুলো হোল্ড করে তারা সবচেয়ে বেশি ভিজিটর পায়। এদের মধ্যে দেখা যায় যে থার্ড পজিশনে যে আছে তার ক্লিক রেটটা বেশি। এর কারণ হচ্ছে যে এই হলো টাইটেল, অর্থাৎ একটা ক্যাচি যেটাকে বলা হয় যে অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিতে হবে সবসময়, এদিকে খেয়াল রাখতে হবে। আসলে টাইটেল অপটিমাইজেশন আরও অনেক বড় বিষয়। তো অনেকে বলে যে কিওয়ার্ডগুলোকে প্লেস করতে হয় টাইটেলে। তা আমার কথা হলো, যদি সম্ভব হয় যে আপনার মূল কিওয়ার্ডকে টাইটেলের প্রথমে রাখার চেষ্টা করবেন, আর অন্যদিকে যদি মনে করেন যে এই টাইটেলটাকে খুব অ্যাট্রাকটিভ করার জন্য আপনার পক্ষে টাইটেলে মূল কিওয়ার্ডটা রাখা, এক্স্যাক্ট রাখা পসিবল হয় না, সেক্ষেত্রে আপনার টাইটেলটাকে অ্যাট্রাকটিভ করার জন্য মূল কিওয়ার্ডটাকে না রেখে অন্ততপক্ষে মূল বিষয়টাকেও যদি তুলে ধরতে পারেন তাহলেও এটা খুব বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করবে। আর যদি প্রশ্নটা এরকম করেন যে যদি একটা স্টোরের জন্য যদি আপনার অ্যামাজনে বা ইবেতে যদি স্টোর থাকে, সেখানে টাইটেল অপটিমাইজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। কোন ধরনের কিওয়ার্ডগুলো বা কোন ধরনের প্রোডাক্টগুলো প্রথম পজিশনগুলোতে আসে বা প্রথম দিকে আসে, কেন আসে, এই বিষয়গুলো আপনাকে যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করতে হবে। আর যদি ধরেন আপনি অ্যাফিলিয়েট বা এই ধরনের ওয়েবসাইট ব্লগ তৈরি করে এখান থেকে প্রোডাক্টগুলো সেল করেন, তার ক্ষেত্রে টাইটেল অপটিমাইজেশন একটা অন্যরকম একটা বিষয়। যাই হোক, যতটুকু পেরেছি সংক্ষেপে আমি এতটুকু বর্ণনা দিয়েছি যে টাইটেলটা সবসময় মানুষের যেন এমন হয় যে দেখলেই মনে হয় যেন ক্লিক করি আর কি। তো তারপরেও যদি ভবিষ্যতে সম্ভব হয় টাইটেল অপটিমাইজেশন নিয়ে একটা ভিডিও করার আপনার জন্য আমি চেষ্টা করব। এরপরে হৃদয় খান আমাকে 3টা প্রশ্ন করেছে। নাম্বার 1, ইউএসএ টার্গেট করলে কি .us ডোমেন ইউজ করতে পারবো অনলি ইউএস অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য? ইউএসএকে টার্গেট করার জন্য .us এরকম কোনো ডোমেন আসলে দরকার হবে না। আপনি .com ডোমেন নিয়ে, শুধুমাত্র .com ডোমেন নিয়েই আপনি ইউএসএকে টার্গেট করতে পারবেন। আমরা সাধারণত যারা কাজ করি সবসময় ব্লগ অ্যাডসেন্স টার্গেট করি, কিংবা
অ্যাফিলিয়েটকেই টার্গেট করি আমরা সবসময়, কিন্তু ইউএসকে আমাদের মাথার মধ্যে সবসময় রাখি যে আমাদের ভিজিটর যেন ইউএসএ থেকে আসে। তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো ডোমেইন যদি আপনি নেন তাহলে তাকে আপনাকে ইউএসএকে টার্গেট করতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করবে ইউএসের ভিজিটর পাওয়া না পাওয়া, ডিপেন্ড করবে আপনার অপটিমাইজেশনের উপর, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল ইস্যু, এই বিষয়গুলোর সাথে জড়িত। তো শুধুমাত্র যে ডোমেন ডট ইউএস নিলেই আমার ইউএসএ র্যাঙ্ক করবে, ইউএসের ভিজিটর আসবে, বিষয়টা এমন না। টোটালটা ডিপেন্ড করবে আপনি কীভাবে অপটিমাইজ করলেন আপনার আর্টিকেলটা, তার উপর ডিপেন্ড করবে। তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক আর কিওয়ার্ড ভালো পজিশনে আসতে কতদিন টাইম লাগবে? এটা আসলে এক্সাক্ট বলা যায় না যে আপনার একটা কিওয়ার্ড ভালো পজিশনে আসতে কতদিন লাগবে। তো অনেকেই বলে থাকে এটা 8 থেকে 12 মাস সময় লাগে, আবার কেউ কেউ বলে থাকে 3 থেকে 6 মাস সময় লাগে, আবার কেউ কেউ বলে 5 থেকে 8 মাস সময় লাগে। মূলত বিষয়টা হলো আপনার কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের কিওয়ার্ডকে নিয়েছেন। যদি একেবারে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নিয়ে থাকেন, যেখানে আপনি সুন্দরভাবে অপটিমাইজ যদি আপনার আর্টিকেলটা হয়ে থাকে, তাহলে খুব সহজে হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে বা 5 মাসে এরকম সময়ের মধ্যে হয়তো বা র্যাঙ্কে চলে আসবে। আর যদি মনে করেন আপনার কিওয়ার্ডের ডিফিকাল্টিসটা বেশি, ডিফিকাল্টিস মানে হচ্ছে যে এখানে কম্পিটিশনটা যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনার এই আর্টিকেলটা র্যাঙ্কে আসতে আপনার বেশ দেরি হবে। এরপরে থার্ড প্রশ্ন হৃদয় খানের হলো, আর্টিকেল কি কম্পিটিটর থেকে বেশি লিখতে হবে স্যার? আর্টিকেল কম্পিটিটর থেকে বেশি লিখতে হবে কিনা, এই প্রশ্নটা আসলে অনেকেরই, আবার অনেকেই এই পরামর্শটা দিয়ে থাকেন যে আর্টিকেল কম্পিটিটর থেকে বেশি হবে কিনা। তবে আমিও এক্ষেত্রে বলবো যে আর্টিকেল কম্পিটিটর থেকে বেশি হওয়াটা ভালো। তবে এটা যেমন একটা সময় ছিল যে আমার কম্পিটিটরকে থেকে বেশি আর্টিকেল লেখার জন্য আপনাকে যেমন অনেক সময় দেখা যায় যে অপ্রাসঙ্গিক অনেক বিষয়গুলো আপনাকে তুলে ধরতে, মানে তুলে ধরেন আর কি। অনেকে এই কাজগুলো করে যে কম্পিটিটরদের থেকে আমি বেশি পরিমাণ বেশি ওয়ার্ডের আমি আর্টিকেল লিখব। যদি চিন্তা করেন যে আমি যা খুশি তাই লিখে কম্পিটিটরদের থেকে আমি বেশি আর্টিকেল বড় করব, তাহলে এই ধারণাটা এখন আমি বলবো যে একটা আপনাদের ভুল ডিসিশন বা ভুল জানার বিষয়। এখানে আপনাকে আর্টিকেলটা লিখতে হবে ইন ডেপথ কন্টেন্ট। একটা সময় বলা হতো লং কন্টেন্ট লাগবে, গ্রেট কন্টেন্ট লাগবে। তো এখন আসলে স্লোগানটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আপনাকে দরকার হবে ইন ডেপথ কন্টেন্ট। ইন ডেপথ কন্টেন্ট আসলে কি, আমার বিভিন্ন টিউটোরিয়ালে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি। ধরেন একটা মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, সেই টোটাল সকল বিষয়গুলো যখন আপনি তুলে ধরতে পারবেন, তখন আপনার কন্টেন্টটা ইন ডেপথ কন্টেন্ট হয়ে যাবে। এরপরে আমাদের বাকি ভিল্লা, আমাদের প্রো ব্যাচের একজন সদস্য, মানে প্রথম ব্যাচের সদস্য এমডি বাকি বিল্লা, সে বলেছে যে ব্যাকলিং করা ছাড়া গুগলে র্যাঙ্কের টপে আসার আর কি কোনো উপায় নেই? আসলে ব্যাকলিঙ্ক একটা পার্ট মাত্র। একটা আর্টিকেল গুগলে টপ র্যাঙ্কে আসে বা টপ পজিশনে আসে শুধুমাত্র ব্যাকলিঙ্কের উপর ডিপেন্ড করে না, এর সাথে আরও অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলোর সাথে জড়িত যে এই আর্টিকেলটা আপনার টপে আসবে কি না। প্রথমত আপনাকে ডিপেন্ড করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কিওয়ার্ড অ্যানালাইসিসটা ঠিক আছে কি না। আপনি যদি একেবারে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো সিলেক্ট করেন, যেখানে যে কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কে আসার জন্য কোনো প্রকার ব্যাকলিঙ্ক না হলেই চলবে, ভালো একটা আর্টিকেল দিলেই চলবে, তাহলে আপনি আর কোনো প্রকার ব্যাকলিঙ্ক ছাড়াই আপনি র্যাঙ্ক করতে পারবেন। এটা কোনো বড় বিষয় না। অফ পেজ অপটিমাইজেশন বা আমরা যে ব্যাকলিঙ্ক বলি, এই ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং এটা একটা পার্ট মাত্র। তো এখন যেহেতু আমাকে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং করতে হয়, তো আগের মতো সেই স্পামি লিঙ্ক বিল্ডিংগুলো যেহেতু আর ইফেক্টিভ ভূমিকা পালন করে না, সেক্ষেত্রে ধীরে ধীরে হয়তো বা একটা সময় চলে আসবে যে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক এই জিনিসগুলো হয়তো বা আর তেমন একটা কাজে আসবে না। তো আমরা ইতিমধ্যে জানি যে অনেক ধরনের ব্যাকলিঙ্কগুলো বা অনেক ধরনের লিঙ্ক বিল্ডিং প্রসেসগুলো
এখন আর তেমন কাজ করে না। তো সেক্ষেত্রে আমাদের মাথায় যে একটা ভুল ধারণা আছে যে ব্যাকলিঙ্ক করতেই হবে, লিঙ্ক বিল্ডিং করতেই হবে, এই বিষয়টা এমন না। আপনাকে এখানে খেয়াল করতে হবে আর্টিকেলের কোয়ালিটির উপর, আপনাকে টেকনিক্যাল ইস্যুগুলোর উপর খেয়াল রাখতে হবে, ওয়ান পেজ ইস্যুগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো সকল বিষয় আসলে একটা আর্টিকেল র্যাঙ্ক করার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেদিকে খেয়াল রাখতে হবে। তো এক বাক্যে যদি উত্তর দেয় যে আমার ব্যাকলিঙ্ক ছাড়া পসিবল কিনা, সেক্ষেত্রে বলবো হ্যাঁ অবশ্যই সেটা পসিবল। আবদুল্লাহ আল ফারাভি উনি বলেছেন এসইও অডিট টিউটোরিয়াল থেকে প্রশ্ন, কোনো সাইট একটি ভার্সনে নাকি একাধিক ভার্সনে গুগলে ইন্ডেক্স আছে কিভাবে বুঝবো, তারপরে কিভাবে ইন্ডেক্স প্রবলেম ফাইন্ড করে ফিক্স করব, এছাড়া ওই টিউটোরিয়ালের গুরুত্বপূর্ণ পার্টগুলো বিস্তারিত দেখানোর অনুরোধ রইল, অনেক কিছুই বুঝিনি। তো তার প্রশ্নগুলোর মধ্যে একটা উত্তর হলো যে কিভাবে বুঝবো যে আমার কোন ভার্সনে ইন্ডেক্স আছে, সেটা বোঝার জন্য আপনারা গুগলে গিয়ে লিখবেন সাইট ক্লোন দিয়ে আপনার site.com, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন এখানে আপনার কোন কোন আর্টিকেলগুলো ইন্ডেক্স আছে সেই বিষয়গুলো আপনি মানে কোন কোন আর্টিকেল ইন্ডেক্স আছে সেই পেজগুলোকে আপনারা দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনি ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন যে আপনার কোন ভার্সনটা ইন্ডেক্স আছে। এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় গুগলকে বুঝিয়ে দিতে হয় যে আমার এই ভার্সনটা গুগলে আমার করবে আর কি, এই ভার্সনটা গুগলে ইন্ডেক্স হবে, বাকি ভার্সনগুলো রিডাইরেক্ট হিসেবে মূল ডোমেনের সাথে থাকবে। এছাড়া ইন্ডেক্স প্রবলেম ফাইন্ড করে ফিক্স করব কিভাবে, আসলে ফাইন্ড করে ফিক্স করব মানে প্রবলেমগুলো কিভাবে ফাইন্ড করে ফিক্স করব, আসলে ইন্ডেক্সিং প্রবলেম ফাইন্ড করে ফিক্স করা এটা অনেকটা ডিপেন্ড করবে যে আমার ইন্ডেক্সিং প্রবলেম নিয়ে ইতিমধ্যে একটা যে এক্সপেরিমেন্টটা করেছি সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি দিয়েছি, সেখানে যে বিষয়গুলো পেয়েছি, যেখানে আমি ইফেক্টিভ রেজাল্টগুলো পেয়েছি ইন্ডেক্সিং প্রবলেম হওয়ার জন্য, সে মানে এই ইন্ডেক্সিং প্রবলেমগুলো সলভ করার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। আমার ইন্ডেক্সিং নিয়ে একটা আলাদা এপিসোড বা আলাদা একটা ভিডিও করা আছে। অন্যদিকে ধরেন গুগল সার্চ কনসোলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ইরর দেখা দেয়, সেই ইররগুলো থেকে আপনি এখান থেকে ফাইন্ড করতে পারবেন। আর এছাড়া ওই টিউটোরিয়াল মানে হচ্ছে যে আমার যে টিউটোরিয়ালের গুরুত্বপূর্ণ পার্টগুলো, যেটা হলো অডিট সম্পর্কে যে টিউটোরিয়ালগুলো দিয়েছে এর গুরুত্বপূর্ণ পার্টগুলো একটু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য বলা হয়েছে। আসলে প্র্যাকটিক্যাল কাজগুলো এভাবে পাবলিকলি অনেক সময় দেখানো পসিবল হয় না, তো এই জন্যই আমরা আসলে প্রো ব্যাচের আয়োজন করেছি, যেখানে স্টুডেন্টরা শুধুমাত্র জয়নিং ফি দিয়ে, কোনো প্রকার কোর্স ফি দিতে হয় না, সেখানে কেবলমাত্র জয়নিং একটা মিনিমাম একটা অ্যামাউন্ট এখানে দিয়ে আপনারা চাইলে এখানে ইনভলভ হয়ে আমাদের প্রো ব্যাচে আসতে পারেন। এবং প্রো ব্যাচগুলোতে আমরা সাধারণত বেসিক লেভেল থেকে সেখানে অনেক টুকিটাকি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করা হয়, সেই সাথে আবার দেখা যায় যে প্রতিটা কাজ প্র্যাকটিক্যাল দেখানো হয়ে থাকে। আমরা সাধারণত প্রো ব্যাচে প্রতিটা 50 জন স্টুডেন্ট করে প্রতি প্রো ব্যাচে নিয়ে থাকি। তো এই প্রো ব্যাচে যদি আপনি জয়েন করেন তাহলে সেখানে প্রতিটা বিষয় আপনারা এখানে খুঁটিনাটি সকল বিষয় প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো পসিবল হবে। তো বিশেষ কিছু কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে আমরা এই টিউটোরিয়ালগুলো পাবলিকলি প্রকাশ করছি না। তো যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আপনারা চাইলে আগামী প্রো ব্যাচে অ্যাটেন্ড করতে পারেন। তো এখন বর্তমানে আমাদের দ্বিতীয় প্রো ব্যাচটা চলছে, তো আমরা এখানে পাঁচটার মতো ক্লাস এখানে শেষ করেছি। প্রো ব্যাচের বৈশিষ্ট্য হলো এখানে আনুমানিক 30টার মতো লেকচার থাকবে এবং প্রতিটা কাজই প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো আপনাকে ওয়েলকাম থাকলো আমাদের থার্ড প্রো ব্যাচে আসার জন্য। তারপরে একটা কিওয়ার্ড দিয়ে এটা কি বলেছে, মারুম বিল্লাহ বলেছে একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে কম্পিটিটরের যে আর্টিকেলগুলো র্যাঙ্ক করা আছে সেই আর্টিকেলের মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ডগুলো বের করার কোনো ওয়ে আছে? ম্যানুয়ালি অনেক সময় গেস করে বের করা যায় না। এখন কথা হলো আপনাকে জানতে হবে একটা কম্পিটিটর যারা আসে তাদের আসলে মূল কিওয়ার্ড কি এবং হোয়াট ইজ এলএসআই কিওয়ার্ড।
এলএসআই কিওয়ার্ড নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং সিমিলার কিওয়ার্ড এগুলো নিয়েও আলোচনা করা হয়েছে, আমাদের প্রো ব্যাচেও এ নিয়ে ডিটেলস আলোচনা করা হয়। তো মূল বিষয় হলো যে কম্পিটিটরদের এলএসআই কিওয়ার্ড কিংবা মূল কিওয়ার্ড আসলে কারা কারা র্যাঙ্কে আছে, কি পজিশনে আছে, এটা কিন্তু Ahrefs টুলসে গিয়ে লিঙ্ক সার্চ দিলেই কিন্তু এখানে সব অর্গানিক যে ইয়াগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, সেগুলো কিন্তু ওখান থেকে ইজিলি দেখা যায়। একজন বলেছে, ফ্রিল্যান্সার ফারুক সাহেব বলেছেন, স্যার এসইওর কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জানতে হবে? এসইওর সব বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি জানতে হবে। এখানে স্পেসিফিকভাবে যে বলবো যে আপনাকে ওয়ান পেজ জানতে হবে, অফ পেজ না জানলেও চলবে, আবার অফ পেজ জানতে হবে, ওয়ান পেজ জানলেই হবে। আর সকল বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে। আবার এটাও সত্য যে একজন ব্যক্তির পক্ষে সকল বিষয়ে এক্সপার্ট হওয়াও সম্ভব না। সেক্ষেত্রে আমরা সাধারণত বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সার্ভিসগুলো নিয়ে থাকি। এই সার্ভিসগুলো যখন নিয়ে থাকি তখন এই সার্ভিসগুলো যখন আমরা পাই, অন্ততপক্ষে এই সার্ভিসগুলোর ভুল ধরার জন্য হলেও আপনাকে কিন্তু ওই বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। তার মানে হচ্ছে এসইওর সকল বিষয় জানাটাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না যে কোন টপিকগুলো আসলে বেশি জানতে হয়। যাই হোক, এস এ মাহফুজ বলেছে, প্রাইভেসি কুকি ট্রান্স পেজগুলো কি ইন্ডেক্স করা উচিত? এই পেজগুলো জেনারেট করা থাকলে গুগল কি কপি ধরবে? লাস্ট কোশ্চেন পোস্ট করছিলাম ইরোর নিয়ে, সফট ইরোর, 404 ইরোর, নো ইন্ডেক্স ইরোর, ইটিসি ইরোরগুলো কীভাবে সলভ করা যায়? থ্যাংক ইউ। তো এখানে আপনার প্রশ্নটা দুইটা হয়ে গেল। প্রশ্নটা আসলে দুই রকম প্রশ্ন হয়ে গেল, যে পেজগুলো, যে প্রাইভেসি পলিসি, কুকি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ধরনের পেজগুলো আপনি ইন্ডেক্স করবেন কি না। কেউ কেউ বলে ইন্ডেক্স করা যায় বা করবেন না, আবার কেউ কেউ বলা যায় ইন্ডেক্স করবেন। তো আমার কথা হলো, ইন্ডেক্স করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কারণ এখান থেকে তো আপনি ভিজিটর ড্রাইভ করবেন না। তো সুতরাং করলেও কোনো প্রবলেম নেই, না করলেও কোনো প্রবলেম নেই। তবে যদি আপনি ইন্ডেক্স করান, অনেক সময় আপনার ব্র্যান্ড নেম লিখে যখন সার্চ করা হয় তখন খুব সুন্দরভাবে অনেক সময় দেখা যায় যে খুব সুন্দরভাবে গুগলের পেজে শো করে। তো এই ক্ষেত্রে আমি সাধারণত ইন্ডেক্স করাই। আপনারা চাইলে ইন্ডেক্স করাতেও পারেন, নাও পারেন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এখন ওনার আর একটা প্রশ্ন হলো, বিভিন্ন সময় বিভিন্ন ইরোরগুলো ওনার সাইটে আসে, 404 থেকে শুরু করে আরও ধরনের ইরোর আসে, এগুলো সলভ কীভাবে করব? তো এগুলো কিভাবে সলভ করবে এটা এক বাক্যে বা সংক্ষেপে আসলে বলা ঠিক নয়। এই ইরোরগুলো সলভ করতে হলে ইরোরগুলো আগে আমার কাছে আসতে হবে। তো হুট করে বলা যায় না যে এই 404 কেন আসতেছে। 404 মানে কোনো একটা আর্টিকেল আপনার নাই, সেজন্য 404 আসতে পারে। যেমন আর্টিকেলটা আপনি লিখেছিলেন, আর্টিকেলটা ডিলিট করে ফেলেছেন, এখন নাই। ট্যাগ, আপনি অনেক সময় কোনো আর্টিকেলে ট্যাগ ইউজ করেছেন, তো এখন ট্যাগ নাই, মানে ট্যাগটা উঠিয়ে দিয়েছেন, 404 আসতে পারে। তো 404 সাইটের জন্য খুবই খারাপ দিক বয়ে আনে। এটা র্যাঙ্ক হারানোর জন্য যথেষ্ট ভূমিকা পালন করে, সাইট স্লো করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। তো 404 বিষয়ে আপনাকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে। মূলত আমরা কিন্তু স্টুডেন্টের, যে আমার প্রিমিয়াম ব্যাচ বা প্রো ব্যাচ, এই সকল ব্যাচেই কিন্তু আমরা বলি যে আগে প্ল্যান করব, পরে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা প্ল্যানিংয়ের উপর, ওয়েবসাইটের প্ল্যানিংয়ের উপর আমরা একটা যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করি, 1 দিন 2 দিন 3 দিন করে আমরা একটা প্ল্যানিং করি, যাতে করে এই 404 ইরোরগুলো বা বেশ কিছু যে সার্চ কনসোলের ইরোরগুলো আসে, এগুলো যেন না হয়। যদি আপনি প্ল্যান ছাড়া কাজে আগান তাহলে এই ধরনের ইরোর আসাটা স্বাভাবিক। অনেক সময় মনে হবে এই আর্টিকেলটা দেওয়া উচিত, অনেক সময় মনে হবে যে আর্টিকেলটা দেওয়া উচিত না। তো সেক্ষেত্রে ধরুন বিপদটা আপনার জন্যই একটা বড় একটা ভূমিকা পালন করবে, যে আপনিই বিপদে পড়বেন। সুতরাং মূল কথা হলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিষয়টা হলো এমন, আগে প্ল্যান করবেন আপনার আর্টিকেলটা, একটা ওয়েবসাইটটা কীভাবে সাজাবেন, কোথায় কি দিবেন না দিবেন, এই ধরনের টোটাল প্ল্যানটা আপনার কাছে চোখের সামনে থাকবে, দেন আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন। এরপরে HM মঈনুদ্দিন কাজী, উনি একটা প্রশ্ন করছে, ইউআরএল ইন্সপেকশন থেকে দেখা গেছে ইউআরএল ইজ নট অন গুগল।
এটা দেখা যাচ্ছে এটার অনেকগুলো কারণ থাকতে পারে। এর সর্বপ্রথম কারণ হচ্ছে যে আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হয়নি, সেজন্য এটা বলছে যে আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হয়নি। তো এখন এখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন, রিকোয়েস্ট করলে আপনার হয়তো বা ওইখানে ইন্ডেক্স হবে, যদি না robot.txt থেকে কোনো আপনার ইন্ডেক্সিংটা বাধা দেওয়া হয় আর কি। যদি এরকম না হয়, যদি না থাকে, কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে রিকোয়েস্ট করতে পারেন ইন্ডিভিজুয়াল করার জন্য আর কি, ইন্ডেক্স করার জন্য। পরেশ চাকমা বলেছে, একটা হোস্টিং দিয়ে 30টি ডোমেন অ্যাড করলে কোনো প্রবলেম হবে কি? ডোমেন প্রোভাইডার আলাদা আলাদা কিনবো স্যার, আপনার কাছে সাজেশন চাচ্ছি। একটা ব্যক্তির পক্ষে 30টা ওয়েবসাইট মেনটেন করা কোনো দিনই সম্ভব নহে। আসলে বিষয়টা হলো, যদি আপনার একটা বড় টিম থাকে তাহলেই কেবলমাত্র আপনার একার পক্ষে 30টা ওয়েবসাইট মেনটেন করা সম্ভব। যেহেতু আপনি 30টা ওয়েবসাইট একই ডোমেনে একই হোস্টিংয়ে রাখতে চাচ্ছেন, এখানে বোঝা যাচ্ছে কোনো একটা অসৎ উদ্দেশ্য নিয়ে, হয়তো বা হতে পারে, আমার জানা নেই, তবে মনে হচ্ছে যে কোনো একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এটা হতে পারে। ধরেন আপনার এই সাইটটাকে জাস্ট পার্ক করে রাখার জন্য, যদি অসৎ না হয়, যদি সৎ উদ্দেশ্য হয়, অনেকে করে কি সাইটগুলোকে পরবর্তীতে সেল করবে, জাস্ট সাইটটাকে পার্ক করে রাখে কোনো একটা ডোমেনে। যদি এমন হয় যে পার্ক করে রাখা, সেক্ষেত্রে প্রবলেম হবে না। যদি এমন চিন্তা করেন যে একটা ডোমেনে একাধিক আপনি 30টা 40টা যে কটা খুশি ডোমেন আপনি কানেক্ট করে এখানে ওয়েবসাইট করবেন, সেক্ষেত্রে প্রবলেম হওয়াটা স্বাভাবিক। একটা রুমের মধ্যে আপনি একা থাকতে যতটা কমফোর্ট ফিল করবেন, একটা রুমের মধ্যে কিন্তু 10 জন থাকলে সেই পরিমাণ কমফোর্টেবল ফিল করবেন না, লাগবে না আপনার। কারণ হচ্ছে আপনাকে তখন বেড শেয়ার করতে হবে, রুম শেয়ার করতে হবে, অক্সিজেন শেয়ার করতে হবে, আপনার খাবার দাবার শেয়ার করতে হবে, আপনার ওয়াশরুম শেয়ার করতে হবে, সব কিছু তো শেয়ার করতে হবে। যদি ভালো মানের হোস্টিং আপনার থাকে, ডেডিকেট সার্ভার থাকে, সেক্ষেত্রে ধরেন আপনি এখান থেকে আপনার একাধিক 30টা কেন তার থেকেও বেশি বেশি ওয়েবসাইট রাখা পসিবল। তবে বিষয় হলো, যদি আপনি এমন মনে করেন একবারে 30টা হোস্টিং 30টা ডোমেইন আমি কানেক্ট করে 30টা নিয়েই কাজ করব, আসলে এখানে বলবো যে একজন ব্যক্তির পক্ষে 30টা ওয়েবসাইট চালানো সম্ভব না। কারণ একটা ওয়েবসাইটে যখন 30টা 40টা 50টা আর্টিকেল পাবলিশড হবে, এবং আপনাকে যখন সেই আর্টিকেলগুলোকে মনিটরিং করতে হয়, তখন দেখা যায় যে আপনাকে ভালো একটা ওড সিচুয়েশন ফেস করতে হয়। তো সেখানে বলবো যে, কারণ প্রত্যেকটার আবার ক্যাটাগরি থাকে, আলাদা আলাদা ক্যাটাগরিতে ফোকাস করতে হয়, আলাদা আলাদা আর্টিকেলগুলোতে ফোকাস করতে হয়। এই ফোকাস যখন করবেন, তখন বিষয়গুলো কিন্তু আবার আপনার তখন আবার এই সমানভাবে সকল আর্টিকেলের দিকে এই ফোকাসটা আপনি দিতে পারবেন না। তো যাই হোক, এরপরে হলো এক কথায় উত্তর হলো যে চাইলে 30টা কেন তার বেশিও আপনি রাখতে পারবেন, যে হোস্টিংয়ের যদি ক্যাপাসিটি থাকে। তবে যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে বলবো যে এখানেই অফ হওয়া উচিত, এটা বেটার হবে। বেসিক থেকে অ্যাডভান্স এসইও হতে হলে কি কি জানা দরকার? বেসিক থেকে অ্যাডভান্স এসইও এক্সপার্ট, সম্ভবত এক্সপার্ট লিখতে ভুলে গেছেন। বেসিক থেকে অ্যাডভান্স এসইও এক্সপার্ট হতে গেলে কি কি জানতে হবে? এসইওর সব জানতে হবে। আমরা আসলে এসইওর একটা সাগরের সাথে যদি কম্পেয়ার করি, যে আমরা বাঙালিরা সাধারণত দেখা যায় একটা সাগর থেকে একটা সাগর থেকে 1 ফোঁটা জল নিয়ে আমরা সেই 1 ফোঁটা জলকে ইউটিলাইজ করে আজকে আমরা এই জুবায়ের একাডেমি প্রতিষ্ঠা করি, আবার অনেক বড় বড় একাডেমি প্রতিষ্ঠিত হয়। জাস্ট সাগরের ভিতর থেকে 2-1 ফোঁটা জল আমরা সংগ্রহ করে এই ধরনের একাডেমিগুলো প্রতিষ্ঠিত হয়। তো মূলত হলো এসইও একটা সাগর, সেখানে আসলে জানার কোনো শেষ নাই। শুধুমাত্র এমন যদি হয় অন পেজে এসইও আপনি শিখবেন, এটা নিয়ে আপনার সারা জীবন পার করে দিতে পারবেন। তো যে অফ পেজ এসইও শিখবেন, লিঙ্ক বিল্ডিং শিখবেন, কিংবা টেকনিক্যাল এসইও শিখবেন, এই নিয়ে সারা জীবন পার করে দিতে পারবেন। তো স্পেসিফিকভাবে আসলে বলা যায় না কি করলে আসলে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট হতে পারবেন, কারণ আপনাকে সকল বিষয়ে যখন আপনি অভিজ্ঞ হতে পারবেন, যে কোনো একটা টপিক অ্যানালাইসিস বা এক্সপ্লেন করার এবিলিটি অর্জন করবেন, তখনই মনে করতে পারবেন যে আপনি এসইও এক্সপার্ট কিছুটা হতে পেরেছেন আর কি।
আর কি এরপরে আর্টিকেল কিভাবে অপটিমাইজ করব আর কিভাবে সাজাবো, আর্টিকেল কিভাবে অপটিমাইজ করব, কিভাবে সাজাবো, এই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। আর্টিকেল কিভাবে অপটিমাইজ করব, কিভাবে এসইও করব, কিভাবে সাজাবো, সেই জিনিসগুলো জানতে হলে আপনাকে করতে হবে কি, আমাদের জুবায়ের একাডেমির যত টিউটোরিয়ালগুলো আছে সব টিউটোরিয়ালগুলো আপনাকে দেখতে হবে, কারণ প্রতিটা বিষয়ের সাথে প্রতিটা বিষয় জড়িত। এছাড়া আমাদের হয়তো বা প্রো ব্যাচ কিংবা প্রিমিয়াম ব্যাচে আপনাকে জয়েন করতে হবে যদি প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে চান, আর যদি নলেজ গ্যাদার করতে চান সেহেতু আমাদের ফ্রি টিউটোরিয়ালগুলো আপনাকে A to Z দেখার অভ্যাস করতে হবে। তো এই হলো আজকের আলোচনার বিষয়, এবং আজকের টপিকগুলো মনে হয় কভার করে ফেলেছি। যদি এই উত্তরগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর সেই সাথে বলবো, জুবায়ের একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে অবশ্যই করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনার জন্য শুভকামনা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আমার চ্যানেলে আমার ভিডিওতে ডিসলাইক করতে কোনো প্রকার বাধা নিষেধ নাই। যত বেশি ডিসলাইক করবেন তত বেশি আমার তথ্য শেয়ার করার আগ্রহ, বা এমনও হতে পারে যে আমার শেখার আগ্রহটা কিংবা সঠিক একটা ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করতে আমার জন্য সুবিধা হবে। তো আমি সবসময় বলবো যে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, ভালো লাগলে আবার ডিসলাইক করবেন না। তো যাদের ভালো লাগবে লাইক করবেন, যাদের খারাপ লাগবে ধরেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে যে আমার তথ্যগুলো আপনার পছন্দ হয়নি তাহলে আপনারা ডিসলাইক করে দিবেন। আর জুবায়ের একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন করেন, সেখান থেকেই আমরা মূলত প্রো ব্যাচের স্টুডেন্টগুলো বাছাই করে থাকি। অনেকে প্রশ্ন করে থাকেন তৃতীয় ব্যাচ কবে থেকে শুরু হবে, বলা যাচ্ছে না তৃতীয় ব্যাচ কবে থেকে শুরু হবে, এটা ডিপেন্ড করবে আমার হাতে সময় কীরকম আছে, আমি কতটুকু সময় পাচ্ছি তার উপর ডিপেন্ড করবে। তো নভেম্বর ডিসেম্বরে এই সময়গুলোতে খুব বেশি বিজি থাকবো। তো যাই হোক, এক্সট্রা কথা আজকে এই পর্যন্তই কথা শেষ করি। আমার ভিডিও এমনিতেই অনেক বড় বড় হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, শুনতে অনেকের ঘুম ধরে যায় আর কি। তো যারা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন এবার উঠতে পারেন। তো আজকের মতে এপিসোডটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ।